কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষিভিত্তিক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ঝিঙা গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন সুস্বাদু পুষ্টিকর একটি সবজি। ঝিঙাতে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবণ, ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, খাদ্যশক্তি উল্লেখযোগ্য পরিমাণ থাকে। আমাদের দেশে নানা ধরনের ঝিঙা পাওয়া যায়। অঞ্চলভেদে এটিকে তরই বা রামতরই নামেও ডাকা হয়। তবে তরই বলতে প্রধানত একটু ছোট আকারের ঝিঙার জাতকে বোঝায়। সে অনুসারে ভুঁয়ে এবং পালা এ দু প্রকারে বিভক্ত। ঝিঙা চাষে উর্বর দোআঁশ মাটি ও উঁচু জমি বেশি উপযোগী। মাদা তৈরিকালে মাদা প্রতি 10 কেজি গোবর, 150 গ্রাম টিএসপি, 40 গ্রাম এমওপি এবং চারা 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে 2-3 কিস্তিতে 200 গ্রাম ইউরিয়া ও 40 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হয়। ঝিঙার ফলন হেক্টর প্রতি 8 থেকে 12 মেট্রিক টন হয়। বন্যা ও জলাবদ্ধ প্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল ও কৃষকদের দারিদ্রতা দূরীকরণে সবজি ও মশলা উৎপাদনের ক্ষেত্রে ভাসমান বেডে সবজি চাষ একটি প্রযুক্তি সম্প্রসারণ কৌশল। আমরা এই ধাপ চাষ পূর্বপুরুষ অনেকদিন আগে থেকে করে আসছি, তো এখন এতে আমাদের বিশাল লাভ হয়। তাই এখন বর্তমানে আমাদের কৃষি অফিস থেকে স্যাররা এসে যে প্রশিক্ষণ দিচ্ছে, এতে আমাদের আরও অনেক সুবিধা হচ্ছে। ধাপের উপর ভেন্ডি, শশা, তারপর লাল শাক, পুঁই শাক, বটবটি, বিভিন্ন ধরনের সবজি দিতে হয়। আমাদের একটু উঁচু জমি আছে, সেই জমিতে এখন নিয়ে শীতের মৌসুমে আমরা শীতকালীন যে সবজি, সব সবজি তাতে আমরা চাষ করতে পারি, তাতে আমাদের দ্বিগুণ মানে লাভবান হই আমরা। আর এই যে ধাপ চাষে যে সবজিটা হয়, এতে আমাদের কীটনাশক লাগে না, রাসায়নিক সার লাগে না। আমরা টাটকা সবজিটা সবসময় খেতে পারি এবং বাজারেও বিক্রি করি। বর্ষাকালে এবং বন্যার সময় নিম্নাঞ্চলের কৃষকদের যখন কোনো কাজ থাকে না এবং মাঠে কোনো ফসলও থাকে না, তখন কচুরিপানার ভাসমান বেড তৈরি করে সবজি চাষ করে টুঙ্গিপাড়ার কৃষকগণ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বর্ষাকালে এই অঞ্চলের কৃষকের তেমন কাজ থাকে না, মাঠেও কোনো ফসল থাকে না, তখন তারা এটাকে আসলে বিকল্প হিসেবে বেছে নিয়েছে। এখানে ওই বড় বড় ধরনের যে কচুরিপানাগুলো আছে, এগুলো এরা এক জায়গায় জড়ো করে বিশেষ পদ্ধতিতে তারা এই ভাসমান বেড তৈরি করে। এই বেডের উপর তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে, যেমন ঢেঁড়স, পুঁই শাক, বরবটি, লাল শাক আর অন্যান্য সবজি। বর্ষাকালীন প্রায় সব সবজি এই ধাপে হয়। এই সবজি চাষে তাদের কোনো ধরনের বাড়তি সার দেওয়া লাগে না, কোনো ওষুধ দেওয়া লাগে না এবং তেমন একটা খরচও নেই। খরচ বলতে লেবার কস্ট, এটা একটু খরচ বেশি। তবে নিজেরা যদি করে তাহলে লেবার কষ্ট কম হয়। 1% পরিমাণ ধাপ করতে তাদের 6% পরিমাণ জমির কচুরিপানা নেওয়া লাগে। আর এই 1% জমি থেকে তারা প্রায় 6-7 হাজার টাকা সবজি বিক্রি করে। তারা আসলে আগে যেটা করতো, একটু এলোমেলোভাবে সাজায় রাখতো না এবং একটা ধাপের সাথে আরেকটা ধাপ একবারে মিলিয়ে রাখতো। তাতে করে
ওই মাঝখান দিয়ে নৌকা দিয়ে যেতে পারতো না, পরিচর্যা করতে পারতো না এবং ধাপের উপর পা ফেলে ফেলে তারা পরিচর্যা করতো, এতে করে ধাপগুলো নিচু হয়ে যেত এবং বেশি দিন এই ধাপগুলো টিকতো না। এখন আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে ওই যে বৈজ্ঞানিক যথাযথ পদ্ধতি আমরা শিখিয়ে দিয়েছি, এখন তারা সেটা ফলো করে এবং আগে যেমন করতো একটা ধাপের উপর অনেকগুলো ফসল করতো, ওই জুম চাষের মতো অনেকটা। সেক্ষেত্রে দেখা যায় একটা ফসল তারা কাটলো আর নতুন করে ফসল দিতে পারে না, কিন্তু আমরা মনো ফসলের দিকে অথবা যেসব ফসলের সাথে মিক্স করলে সবচেয়ে ভালো হবে ধাপে, সায়েন্টিফিক ওই জিনিসগুলো আমরা তাদের শিখিয়ে দিচ্ছি, এখন তারা যথাযথভাবে করতেছে। তো আমি আশা করছি আরও 2-3 বছর এইভাবে আমরা তাদেরকে নিয়ে ধাপ কার্যক্রম চালিয়ে গেলে তারা আরও বিজ্ঞানসম্মত বিষয়গুলো একবার যথাযথভাবে গ্রহণ করতে পারবে। আর এটা শুধু যে টুঙ্গিপাড়া তাই না, দেশের দক্ষিণাঞ্চলে এইভাবে সর্বত্র যদি একযোগে চাষাবাদ শুরু হয় এবং বর্ষাকালে আমরা যে বাজারে গেলে সবজিটা 40, 50, 60, 80 টাকায় কিনি, সেটা আর থাকবে না, সবজি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেটা তো অর্গানিক সবজি। আর সারা দেশে এইভাবে হলে একসময় ওই সবজিগুলো জড়ো করে সরকারি পর্যায় থেকে সাহায্য নিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। এই বেডে ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক, শসা, চিচিঙ্গা, ঘিমাকলমি সহ অন্যান্য সবজি আবাদ হচ্ছে। কচুরিপানা একত্রিত করে 50 থেকে 100 ফুট লম্বা বেড তৈরি করা হয়। এসব বেড সাধারণত প্রস্থ 4 ফুট এবং উচ্চতা 4 ফুট হয়ে থাকে। কচুরিপানা পচিয়ে জৈব সারে পরিণত করা হয়। অল্প মাটি ও জৈব গোলাকৃতি আকারে বলের মতো বানিয়ে এর ভিতরে বীজ ঢুকিয়ে বেডে লাগিয়ে দেওয়া হয়। ডাঁটার মতো ছোট বীজগুলো ছিটিয়ে দেওয়া হয়। বেডে জৈব সার ও পানির কোনো ঘাটতি নেই বলে বীজের দ্রুত অঙ্কুরোদ্গম হয়। কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ না করেই কৃষকগণ অল্প সময়ে অর্গানিক শাকসবজি আবাদ নিশ্চিত করতে পারে। এই সবজি অন্য সবজির চেয়ে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু। এই এলাকার কৃষকগণ আগে অপরিকল্পিতভাবে সবজি বেড তৈরি করে খুব বেশি লাভবান হতে পারতেন না। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বিজ্ঞানসম্মতভাবে বেড তৈরি ও নিয়মকানুন অনুসরণ করে সবজি চাষ করে তাদের নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফসল বাণিজ্যিকভাবে বাজারজাত করে আর্থিকভাবে প্রচুর লাভবান হচ্ছেন। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক একটি প্রতিবেদন। পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100 ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50 থেকে 80%। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, মুখে ঘা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার পিপিআর রোগের টিকা 100 ml ডায়ালুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ভায়াল টিকা 100 ml ডায়ালুয়েন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে পিপিআর টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল এবং ভেড়া, এটা প্রথম টেম্পারেচার 106-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয় এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে
এমনকি যারা ছাগলের কাছে থাকে মানুষ, যারা এটাকে হ্যান্ডেল করে চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে, তাদের মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা পুরো বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি। এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই কোল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়, থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে, তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল বেড়া। পিপিআর টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন আমরা পিপিআর টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব